আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আজকে 4 নম্বর পর্বে চলে আসছি। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে 2024 সালে বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে জব পরীক্ষাগুলো হয়ে গেল সেগুলোতে ইংরেজি প্রশ্নগুলো নিয়ে আমরা একটা ধারাবাহিক সিরিজ শুরু করেছি। এই সিরিজটি শুরু করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক প্রশ্ন সমাধানের মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার হবে যে বর্তমানে কোন ধরনের রুলস গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে এবং যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো আমাদের একই সাথে প্যাটার্ন সম্পর্কে একটা সম্যক ধারণা পাবো এবং একই সাথে আমরা ভবিষ্যতের যে পরীক্ষাগুলো হবে সেখানেও নিশ্চিত কমন পাবো। এই বিশেষ কারণেই মূলত আমরা এই ধারাবাহিকটি শুরু করেছি। এই ধারাবাহিকের আজকের চতুর্থ পর্ব। ইনশাল্লাহ একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের একটা সুযোগ দেব, সেটা হচ্ছে আমার কাছে মনে হলো যে আমি প্রশ্নটা 3-4 সেকেন্ড রাখবো, আপনারা উত্তর করবেন, তাহলে বোঝা যাবে যে পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো আপনিও পারেন কিনা। দেন তারপর আমি আলোচনা করব। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ। এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি, প্রথম প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা একটু দ্রুত কমেন্টে জানাবেন যে 45 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। হারিয়া, আমি প্রত্যেকের কমেন্ট গুলো একটু দেখার চেষ্টা করব যে 45 নম্বরটা উত্তর কি হবে। ওকে, মাশাআল্লাহ। প্রশ্নটিতে বলা হচ্ছে ইটস টু সুন টু সে ইফ হি উইল সার্ভাইভ, অর্থাৎ এত দ্রুত বলা সম্ভব না তিনি বাঁচবেন কিনা বা বেঁচে থাকবেন কিনা। মূল বাক্যটার অর্থ হচ্ছে যে তিনি বেঁচে থাকবেন কিনা এটা এত দ্রুত বলা সম্ভব না। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে বলেন তো আমাদের উত্তর কি হতে পারে এই চারটা থেকে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অর প্রেপোজিশন। ওকে, মাশাআল্লাহ। আমাদের সঠিক উত্তর হচ্ছে মূলত অ্যাডভার্ব। কারণ টু সরাসরি মূলত আমরা অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার করে থাকি এবং টু শব্দটা নিজে অ্যাডভার্ব, এটা ভেরি মানে অত্যন্ত, অনেক বেশি এরকম অর্থে আমরা মূলত ইউজ করি। যেমন এখানে সোন আরেকটা অ্যাডভার্বের পূর্বে এসে পড়ছে, এ দুই জায়গায় বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বেও বসতে পারে, একই সাথে সে অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে, অর্থাৎ এদের পূর্বে বসে একটা জোর প্রদান করে। আর এখানে যে প্যাটার্নটা টু টু এই জায়গায় মূলত পড়ছে, যেটার বাংলা অর্থ হচ্ছে সে বেঁচে থাকবে কিনা এটা এখনই এত দ্রুত বলা সম্ভব না। ওকে, তাহলে 46 নম্বর প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব দ্রুত উত্তর করেন তো দেখি কে কে পারে। আরে খুব দ্রুত উত্তর করবেন। 46 এ মেইনলি বলা হচ্ছে কারেকশন। কারেকশনে এখানে চারটা বাক্য দেওয়া আছে, আই লস্ট আ কমপ্লেইন্ট, তারপর আই মেড আ কমপ্লেইন, আই লস্ট আ কমপ্লেইন্ট, আই ফিল আ কমপ্লেইন। ঠিক আছে, হারিয়ে খুব দ্রুত একটু উত্তর করেন। কারেকশনটা খুবই স্মার্ট একটা কারেকশন আসছে, যদি পূর্বে পড়া না থাকে তাহলে কিন্তু না পড়ার সম্ভাবনাই কম। ওকে, এ নাম্বার উত্তর আসছে তাই না? দেখি আর কোনো উত্তর আসে কিনা, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে ফেলেন কি উত্তর হওয়া উচিত। ভুল সঠিক যাই হোক আপনারা উত্তর লিখুন। ওকে, ডি নাম্বার উত্তর চলে আসছে, খুব দ্রুত উত্তর লেখেন। ওকে, দেখা যাক এখানে আপনার লজ শব্দটার মানেই হচ্ছে কোনো কিছু ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ, সেটা সরকারি হোক অথবা বিশেষ প্রতিষ্ঠান হোক, তার কাছে কোনো বিষয়ে অভিযোগ করা বা দাবি করা। এই কারণে লজ শব্দটা
আমরা লজ আ কমপ্লেইন্ট এটাও ব্যবহার করি, লজ এ ক্লেইম এটাও ব্যবহার করি, যে কোনো অভিযোগ দায়ের করা অথবা কোনো দাবি মানে উত্থাপন করা, এরকম ক্ষেত্রে আমরা লজ এ কমপ্লেইন্ট ইউজ করি। কথা বুঝতে পারছেন? এখানে কমপ্লেইন্ট না থেকে ক্লেইমও থাকতে পারতো, কথা বুঝতে পারছেন, প্রটেস্টও থাকতে পারতো, যে এ কমপ্লেইন্ট এ ক্লেইম অথবা এ প্রটেস্ট, এই টাইপের একাধিক এক্সপ্রেশন বসতে পারতো। তো আরেকটা ফ্যাক্ট হচ্ছে, এই প্রশ্নটা যদি আপনি সলভ করতে চান, দেখেন এখানে ডিটারমিনারের পরে মূলত শব্দটা পড়ছে, কমপ্লেইন্ট শব্দটা। কমপ্লেইন এখানে যেটা পড়ছে এটা কিন্তু ভার্ব, এটাকে ভার্ব। তাহলে ডিটারমিনারের পরে আমাদের কিন্তু নাউন বসে, যে ফরম্যাটটা আমাদের এ নাম্বারে আছে, নাউন আছে। এখানে নাউন নেই, এখানে নাউন নেই, এখানে নাউন নেই। আলটিমেট কি এগুলো ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তাহলে মেড অথবা ফাইলড এরকম কিছু হবে কিনা, না। কারণ হচ্ছে কোনো বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ বা সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো বিষয়ে অভিযোগ করা বা দাবি করা, এসব ক্ষেত্রে আমরা লজ এ কমপ্লেইন্ট, লজ এ ক্লেইম, লজ এ প্রটেস্ট এরকম এক্সপ্রেশন গুলো ব্যবহার করে থাকি। সঙ্গত কারণে আমাদের সঠিক উত্তর হবে এ নাম্বার। আমাদের সঠিক উত্তর হবে কি এ নাম্বার। ওকে, এরপরে আসেন 47 নম্বর প্রশ্নটা, খুব দ্রুত একটু দেখিয়ে ফেলবেন। এখানে সঠিক প্রেপোজিশন লিখতে বলছে, উই লিভ ড্যাশ ফোর্ট। হারিয়ে খুব দ্রুত একটু কমেন্টে জানান। আমরা কিসের উপর বাঁচি? খাবারের উপর বা খাবার খেয়ে বাঁচি, এরকম কিছু একটা কনসেপ্ট বোঝাবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, সি উত্তর চলে আসছে, দেখি আরো কোনো উত্তর আসে কিনা। ওকে, বি উত্তর আসছে, এ উত্তর আসছে। ওকে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেমন আপনি লিভ অন ফুড, মানে কোনো খাবার খেয়ে বা এর উপর বেঁচে থাকার ক্ষেত্রে আমরা লিভ অন ইউজ করে থাকি। কথা বুঝতে পারছেন কিনা, যে আমরা খাবার খেয়ে বাঁচি, তার মানে কি উই লিভ অন ফুড, এই কারণে উত্তর হবে এ নাম্বার। এখন দেখেন 48 নম্বর প্রশ্নটা। 48 নম্বর প্রশ্নে কি বলা আছে, খুব দ্রুত একটু কমেন্টে জানান। হুইচ ওয়ান ইজ আ ভার্ব? অ্যাডভাইস, ড্রিম, বিউটিফাই, অল অফ দোজ। আরে খুব দ্রুত কমেন্টে জানাতে হবে কি উত্তর হবে। আমাদের সাম্প্রতিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকের গুরুত্বটা বোঝেন না, যার কারণে হয়তো ক্লাসগুলোর ব্যাপারে আগ্রহ পান না। আপনাদের ক্লাস লাগবে কি টাইপের? প্রাইমারি পরীক্ষা চলে আসছে, তার আগে ক্লাস লাগবে, অথবা বিসিএস আসছে, তার পরীক্ষার আগের রাত্রেও আপনাদের ক্লাস দিলে সমস্যা নেই। বাট যখন হাতে সময় থাকে তখন কিন্তু সময়টা কাজে লাগান না। ওকে, এখানে সি ডি অনেকগুলো উত্তর চলে আসছে, চলুন দেখি। এখানে অ্যাডভাইস মানে পরামর্শ দেয়া, তাই না? ওকে, তাহলে এটি তো ভার্বই হবে। ড্রিম স্বপ্ন দেখা, তাহলে স্বপ্ন দেখা এটিও কি হবে? ভার্ব হবে। বিউটিফাই সুন্দর করা, তার মানে কি এটিও ভার্ব হবে। তাহলে তিনটেই যদি ভার্ব হয় তাহলে অল অফ দোজ। শুধু অ্যাডভাইসের কিছু মনে রাখবেন, যে অ্যাডভাইসের ক্ষেত্রে যদি আমাদের সিই থাকে, যেমন আমাদের আরেকটা শব্দ যদি থাকে প্র্যাকটিস, এগুলো একটু সতর্ক থাকবে। তাহলে এই অ্যাডভাইস যদি থাকে অথবা প্র্যাকটিস যদি থাকে, মানে সিই যদি থাকে, সিই থাকলে সেটা আবার নিশ্চিতভাবেই কি হবে? আমার নাউন হবে। কথাটা ক্লিয়ার? এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। এবার আসে 49 নম্বর। 49 নম্বর, ওকে 49 নম্বর, খুব দ্রুত একটু উত্তর করে ফেলে। হুইচ ইজ আ কারেক্ট সেন্টেন্স? এই কারেকশনটা সঠিক উত্তর কি হবে? দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। দেখি কে সঠিক উত্তর দিতে পারেন, খুব দ্রুত একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে, তাই না?
মাশাআল্লাহ। ওকে, উত্তর আসতেছে, সবাই একই টাইপের উত্তর দিচ্ছেন, দেখা যাক কি হয়। ওকে, বেশ, দেখেন এখানে মূলত আপনাকে এই এভিল ভার্বটা প্রথমত মাথায় রাখতে হবে। এভিল ভার্বটা হচ্ছে কোনো সুযোগ গ্রহণ করা। এখন এই যে আমার মানে এই এখানে যে চারটা বাক্য, এটার একটা অর্থকে নির্দেশ করতেছে যে আমি সুযোগটি গ্রহণ করব। তো এই এভিল ভার্বটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এর পরে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন বসে। কথা বুঝতে পারছেন? তারপর আমার অব বসে। এখন এরকম বেশ কিছু ভার্ব আছে, যার কারণে আমার ডি নাম্বারটা উত্তর, যে আই শ্যাল অ্যাভেইল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। এটা একটা প্রথম কথা। এখানে ফর বা নেই বা রিফ্লেক্সিভ প্রনাউন নেই, এগুলো বাদ। এটা শুধু এরকম না, দেখেন আমি কয়েকটা কনসেপ্ট একটু মুখস্থ করাই। সিইও, এটা ইংলিশ টিউটরে পাবেন, আমি ইংলিশ টিউটর থেকেই টেকনিক গুলো নিচ্ছি। সিইও, আ খে, সি তে হচ্ছে কন্ট্রোল, এরকম কিছু শব্দ যাদের পরে রিফ্লেক্সিভ প্রনাউন বসে। তারপর হচ্ছে আমার এনজয়, ওতে কিছু হবে না। এতে এই যে এভেইল শব্দটা আছে, তারপর অ্যাবসেন্ট আছে, এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর প্রচুর আসে। তারপর কে তে কিল, তারপর এইচ এ হচ্ছে হার্ড, এবং আই তে হচ্ছে ইন্ট্রোডিউস। এই কটা শিখলে আপনার হয়ে যাবে যে এই ভার্ব গুলোর পরে আমার কি বসে, রিফ্লেক্সিভ প্রনাউন বসে। তাহলে এটার মানে কি কি দাঁড়ালো, সিইও আখি, আখি হচ্ছে কি সিইও। ওকে, কন্ট্রোল, প্রথমত খেয়াল করে দেখেন, কন্ট্রোল, সি তে কন্ট্রোল, ই তে এনজয়, এ তে এভিল অ্যাবসেন্ট, কে তে কিল্ড, এইচ এ হার্ড, আই তে ইন্ট্রোডিউস। আপনি ইংলিশ টিউটরে এই টেকনিকটা পাবেন। তার মানে হচ্ছে এভেইলটা কমন পড়ছে, তাহলে এভেইল অ্যাবসেন্ট তো পরীক্ষায় প্রচুর আসে, অ্যাবসেন্ট পরীক্ষায় প্রচুর আসে, কিল্ড প্রচুর পরীক্ষায় আসে, ইন্ট্রোডিউসও আসে। আর এখানে সবকটাই খুবই গুরুত্বপূর্ণ, যে এদের পর আমার রিফ্লেক্সিভ প্রমাণ বসবে। ক্লিয়ার? এরপরে আসেন 50 নাম্বার। এবার 50 নাম্বারের উত্তর কি হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন। খুবই পরিচিত একটা শব্দ, রেমিটেন্স। খুব দ্রুত কমেন্ট করুন কোনটা আসবে। গুড। এখানে রেমিটেন্স এভাবে ভাগ করে নেবেন, রে, তারপর মিট এবং টেন্স, এই চারটা তিনটা ধাপে আপনি উচ্চারণ করবেন, তাহলেই হবে কি, রে, মিট, টেন্স। কথা বুঝতে পারছেন? এটা ভালো করে মাথায় রাখেন, যে এখানে এন্স সাফিক্স, এটা ভালো করে মাথায় রাখেন, তাহলে আর ভুল হবে না। যেমন এখানে রে আছে, মিট আছে, টি বাদ পড়ছে, এখানে ই বাদ পড়ছে, এখানে ই নেই। দেখছেন, ভেঙে ভেঙে যদি পড়েন তাহলে খুব সহজে কিন্তু আপনি মনে রাখতে পারবেন। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে সি নাম্বার উত্তর। আর আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে ইংলিশ টিউটর বইটি, এই বইটি থেকে এবার বিসিএস এও কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পড়েছে, এবং বইটি একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সাজানো আছে। আপনারা যারা নিজে নিজে ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই বইটি একটি অসাধারণ সুযোগ। আমি আপনাদের অন্তত এই বিষয়টা রিকোয়েস্ট করব, যে আপনি যদি সত্যিকার অর্থে নিজেকে বদলে দিতে চান, তাহলে অন্তত বইটা একবার হলেও আপনারা খুলে দেখুন। ইনশাল্লাহ আপনার লাইফে বিশাল বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। আমরা এবার 51 নম্বর প্রশ্নটা দেখব।
সর্বোচ্চ সংখ্যক উত্তর যাচ্ছে, এটা আশা করি প্রত্যেকেই পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আমরা জানি টু এয়ার ইজ হিউম্যান, অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব বা মানুষ মাত্রই ভুল করে, এটা সবারই পরিচিত, আশা করি কারোরই ভুল হবে না। এবার আসেন, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, 52 নাম্বার, হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক, হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক। দেখেন, বুক শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, বোথ নাউন এন্ড ভার্ব। দেখা যাক কে কি উত্তর করতেছেন, আমরা একটু দেখব। গুড, আমি সবার কমেন্ট গুলো দেখতেছি, আপনারা জাস্ট কমেন্ট লিখে যান, আমি দেখে যাচ্ছি। গুড, আসলে বুক শব্দটা প্রথমত যদি বই অর্থে নেই, তাহলে নিশ্চিতভাবে নাও। আর বুক শব্দটা যদি লিপিবদ্ধ করা অর্থ নেই, তাহলে ভার্ব। ঠিক আছে, শুধু বুক না, এরকম একটা লম্বা তালিকা আছে যেটা আপনারা রাইট ফর্ম অফ ভার্বসে ইংলিশ টিউটরে পাবেন, সেখানে এই তালিকাটা দেয়া আছে যে যে সকল নাউন, যেগুলো যে সকল ওয়ার্ড একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে ইউজ হয়, তাদের একটা তালিকা দেয়া আছে। কথা বুঝতে পারছেন কিনা? ওই তালিকার ভিতরে দেখবেন বুক শব্দটা আছে, তারপরে এই বুক শব্দটা বোথ নাউন এবং ভার্ব হিসেবে ইউজ হয়। ক্লিয়ার? এবার আসেন 53 নম্বর প্রশ্ন, বলেন 53 নম্বরটা খুবই চমৎকার একটা প্রশ্ন, দেখি কে কে পারেন। 53 নম্বর খুবই চমৎকার প্রশ্ন, দেখা যাক কে কে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে দেখেন ক্যান নট একটা শব্দ আছে, ক্যান নট, ক্যান যেটা পারা অর্থে ব্যবহার করা হয় এবং এটা আসলে একটা সামর্থ্যকে নির্দেশ করে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে ক্যান নট মানেই হচ্ছে সামর্থ্য না থাকাকে বোঝাচ্ছে। এখন টু পে সাচ হাই প্রাইজেস, মানে এত বেশি, মানে অর্থ বা মূল্য আমার দ্বারা পে করা সম্ভব না, বা আমি পে করতে পারবো না, বা পে করার সামর্থ্য নেই। এখন দেখেন, তাহলে এখানে ক্যান নট মানে হচ্ছে না পারা। ওকে, এখন অ্যাবল শব্দটা যদি দেখেন, অ্যাবল শব্দটা মানেই এটা সক্ষম হওয়া, যেটাকে আমরা বি অ্যাবল দ্বারা ব্যবহার করি। এর মাঝে অ্যাবল শব্দটা এখানে এমনিতেই ব্যবহার করা যাবে না, কারণ এটা মাঝেই এই পারা বা সামর্থ্য শব্দটা লুকানো আছে, এই কারণে এটা বাদ যাবে। এখন বাট, ক্যান নট বাট যদি আমরা যে কনসেপ্টটা ব্যবহার করি, এরপর ভার্বের বেস ফর্ম বসে, কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তার মানে কি এটাও ব্যবহার করার কোনো সুযোগ নেই। এখন ট্রাই, ট্রাই মানেও কি চেষ্টা করা, তাহলে চেষ্টা করা বা পারা, এখানে এই দুটো কিন্তু রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমি যদি এখানে ক্যান নট ইউজ করি, তাহলে ট্রাই ইউজ করা যাবে না, কারণ দুটো কাছাকাছি অর্থ, যার কারণে এটাও হবে না। এফোর্ট, এফোর্ট শব্দটা হচ্ছে মূলত অর্থ বা সময় প্রদানের ক্ষেত্রে
কথা বুঝতে পারছেন? সামর্থ্য থাকাকে বোঝানো হয়, অথবা সময় প্রদানের সামর্থ্যকে বোঝানো হয়। তার মানে কি, আমার আই ক্যান নট অ্যাফোর্ড, আমি অ্যাফোর্ড করতে পারবো না বা আমি দিতে পারবো না, কি পারবো না, টু পে পরিশোধ করতে সাচ হাই প্রাইস, এত বেশি মূল্য আমি কি মূল্য পরিশোধ করার সক্ষমতা আমার নেই। এই কারণে আমাদের এখানে উত্তর হবে কি অ্যাফোর্ড। ঠিক আছে, এখানে যেহেতু অর্থ বা সময় প্রদানের সামর্থ্যকে নির্দেশ করছে, এই কারণে এখানে কিন্তু অর্থ প্রদানের কথাই বলা হচ্ছে। এই কারণে আমরা এফোর্ট শব্দটাকে ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে আছেন 54 নম্বরটা, খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন 54 নম্বরটার উত্তর কি হবে। হারিয়া 54 নম্বর, 54 নম্বরটা কি হবে? সবাই দ্রুত কমেন্ট করলে আমার জন্য সহজ হবে। গুড। তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ড্রয়িং করা, লেখালেখি করা, চিত্রাঙ্কনের ক্ষেত্রে আমরা কালি যখন ব্যবহার করব, যে কালি দিয়ে লেখা ড্রয়িং করার ক্ষেত্রে আমরা মূলত ইঙ্ক ব্যবহার করে থাকি। কি ব্যবহার করি? ইঙ্ক, ইঙ্ক ব্যবহার করে থাকি। কথা বুঝতে পারছেন কিনা? সো এখানে আমরা কালি দিয়ে লিখি, তার মানে কি উই রাইট ইন ইঙ্ক, সেই ক্ষেত্রে অন্য টু বা উইথ বা বাই হবে না। অর্থগতভাবে মনে হতে পারে আমরা কালি দিয়ে লিখি, বাই বসাই, হবে না। আমরা উইথ দিয়ে মানে কালি দিয়ে লিখি, হবে না। কিন্তু এটা একদম আপনার মনে রাখতে হবে যে ড্রয়িং করা, লেখালেখি করা এসব ক্ষেত্রে ইঙ্ক, ইন ইঙ্ক অর্থাৎ কালি দিয়ে লেখালেখি ড্রয়িং করাকে ইঙ্ক ব্যবহার করা হয়। তার মানে উত্তর হচ্ছে কি বি নাম্বার। 55 নম্বর প্রশ্নটা, আরিয়ান 55, 55 নম্বরটা কি হবে? খুব দ্রুত কমেন্টে জানান 55 নম্বর। গুড, মাশাআল্লাহ। এখানে 55 নম্বর প্রশ্নটা দেখেন, সামটাইম শব্দটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। সামটাইম এটার অর্থ হচ্ছে কোনো এক সময়ে। সামটাইমস এটার ব্যবহার বলে আছে, কারণ টাইমের পর এখানে এস বসবে না। এটা হচ্ছে স্পেস যেটা আছে, এটা হচ্ছে কিছু সময়। এখন দেখেন মাঝে মাঝে শব্দটাকে ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিটে। কি বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয়। তার মানে এখানে অলরেডি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো এখানে এটা ইউজ করার সুযোগ নেই, অর্থগতভাবে মিলবে না। কারণ আমি রোগীর সাথে কে মাঝে মাঝে সময় ব্যয় করেছিলাম, এটা না যে যদি আমি মাঝে মাঝে কিছু সময় ব্যয় করি তাহলে হয়তো সামটাইমস ইউজ করা যেত, তাই কিনা? এখন তাও ভুল হতো, কারণ হচ্ছে সামটাইমস মাঝে মাঝে কি ব্যয় করি এটার উত্তর কিন্তু আমরা পেতাম না। তার মানে কি এটা প্রেজেন্ট পাস্ট হলেও হতো না। এটা যখন অ্যাডভার্ব হিসেবে আমরা ইউজ করি তখন টেন্স মার্কার হিসেবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে এটা ব্যবহার করে থাকি। কথাটা ক্লিয়ার? কিন্তু এখানে তো টেন্স মার্কার হিসেবে ইউজ হচ্ছে না। এখানে আমি ব্যয় করেছিলাম, কি ব্যয় করেছিলাম, এখানে কোনো এক সময় এটাও হবে না, বরঞ্চ খুবই স্মুথলি যেটা আসে কিছু সময় ব্যয় করেছিলাম। যে রোগীর আমি রোগীর সাথে কিছু সময় ব্যয় করেছিলাম।
কিছু সময় ব্যয় করেছিলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর, তার মানে কি সাম টাইম। 56 নম্বরটা উত্তর করেন, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, দ্রুত উত্তর করে ফেলেন। 56 নম্বর, 56 নম্বর, খুব দ্রুত উত্তর করে ফেলেন। মাশাআল্লাহ, এখানে কনজাংশন বলা হচ্ছে। আপনারা জানেন যে এখানে হি ইজ পোর এবং হি ইজ অনেস্ট, এই দুটো সিম্পল সেন্টেন্সকে এখানে যুক্ত করা হয়েছে। দুটো সিম্পল সেন্টেন্সকে কে যুক্ত করছে কি দিয়ে? বার্ড দিয়ে। যখন বার্ড দিয়ে দুটো সেন্টেন্স ইউজ করলো, হি ইজ পোর, এখানে খেয়াল করে দেখেন এইটুকু কিন্তু সেম, কমন। তার মানে এইটুকু না লিখে বার্ড, খেয়াল করে দেখেন বার্ড অনেস্ট, তার মানে কে? এটা হচ্ছে আমাদের দুটো কোরিলেটিভ মানে কোরিলেটিভ কনজাংশন বা আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে এন্ড অর বাট কে ব্যবহার করে থাকে। আর এই ক্ষেত্রে এই দুটি ক্লজের এটা মানে এই ক্লজটার কে যুক্ত করছে কি? বাট। তাহলে আমাদের কনজাংশন হচ্ছে যখন দুটি ক্লজকে কে যে যুক্ত করে, সেই হচ্ছে কনজাংশন। কথা বুঝতে পারছেন কিনা? তো এক্ষেত্রে কিছু কনজাংশন আছে যেটা সেম স্ট্যাটাসের জিনিসকে যুক্ত করে, এটাকে কোরিলেটিভ বলা হয়। আর মানে কোরিলেটিভ কনজাংশন গুলোকে আমার যেমন কম্পাউন্ড সেন্টেন্সের, সেগুলো সেম স্ট্যাটাসের জিনিসকে যুক্ত করে। আবার কমপ্লেক্স সেন্টেন্স যেটা, সেটা আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, যেমন ইফ আছে, ওয়েন আছে, রিলেটিভ প্রোনাউন গুলো আছে এরা। তো যাই হোক, এখানে কনজাংশনটা হচ্ছে আমাদের কি? বাট। ক্লিয়ার? এবার আসে আমাদের 57 নম্বর প্রশ্নটা, একটা ট্যাগ কোশ্চেন, বলেন কি হবে? খুব দ্রুত উত্তরটা লিখে ফেলো, কি হবে ট্যাগ কোশ্চেনে? গুড। এখানে সাবজেক্ট হিসেবে আমাদের এভরিবডি রয়েছে, এভরিবডি আছে, এনিবডি আছে, অথবা দেখা যাচ্ছে নোবডি আছে, তাই না? সামবডি, সামওয়ান, এসব ক্ষেত্রে আমাদের যে ইনফিনিটিভ যে প্রোনাউন গুলো আছে, এরা যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, কি হয়? যদি সাবজেক্ট হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? দে ব্যবহার করা হবে। তাহলে আমাদের এটা যেহেতু সাবজেক্ট হিসেবে আছে, হি হবে না, ডাজন্ট এখানে হয়তো কিছু একটা ছিল, হি হবে না, তার মানে একটাতে শুধুমাত্র দে আছে। আর এটা যদি হা বোধক হয়, তাহলে এই পাশেরটা ট্যাগ কোশ্চেনটা না বোধক হবে। এটি যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ডু অথবা ডাজ নট হওয়ার কথা। ক্লিয়ার? তাহলে এখানে কি দে থাকাতে ডোন্ট হয়েছে, আর যদি হি থাকতো তাহলে ডাজন্ট হতো।
তো এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে এই সাবজেক্ট অনুসারে এই দে, এবং এটার জন্যই প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বার উত্তর গেল। এবার 58 নম্বরটা দেখেন, 58 নম্বরে কি আছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রাইভেট। প্রাইভেটের অ্যান্টোনিমটা কি? দেখে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন প্রাইভেটের অ্যান্টোনিমটা কি হবে। এগুলো তো বুঝতেই পারছেন, কোভার্ট এগুলো সুপ্ত অর্থে ইউজ হয়। এখানে যেহেতু প্রাইভেট ব্যক্তিগত, পার্সোনাল এটাও ব্যক্তিগত, কনসিল্ড এটাও সুপ্ত বা ব্যক্তি, মানে তার মানে এগুলো এই তিনটা কিন্তু কাছাকাছি। প্রাইভেট একদম ব্যক্তিগত থাকা, মানে গোপন বা সুপ্ত অবস্থায় থাকা, আর এটা হচ্ছে পাবলিক, যেটা হচ্ছে উন্মুক্ত। কথা বুঝতে পারছেন কি? তার মানে আমাদের যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যান্টোনিম হয় আমাদের সি নাম্বারটা উত্তর হবে। ক্লিয়ার? এবারে আসেন আমাদের খুব চমৎকার একটা শব্দ, এটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে কোনটা, কোন স্পেলিংটা কারেক্ট? অটিজম। এখন অটিজমের বানান কোনটা কারেক্ট একটু খুব দ্রুত কমেন্টে জানাবেন, দেখি কার কার উত্তরটা সঠিক হয়। অটিজম। গুড। অটিজম বানানটা প্রথমত যেটা মনে রাখবেন, অট, তারপর আমাদের ইজম, অটিজম, তাহলে আর ভুল হবে না। অটো না, অটো, ওটা বাদ দে, এ ইউটি, অটিজম। 60 নম্বর প্রশ্নটা বলেন, 60 নম্বরটা দেখে কে কে পারেন, এটা খুবই সহজ একটা প্রশ্ন। 60 নম্বর, 60 নম্বর প্রশ্নটা দেখেন কি হবে। খেয়াল এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই এই বছরে আসা। গুড। ওকে, এখানে দেখেন উইশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে উইশের ক্ষেত্রে যদি যেমন উইশটা আমরা কখন ব্যবহার করি, প্রেজেন্ট উইশটা, মানে উইশের বিস্তারিত নিয়ম দরকার নেই। আপনি দেখেন যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে, এখানে দ্যাটটা মূলত সাধারণত হাইট থাকে। এরপরে যে বাক্যটা, এটা পাস্ট ইনডিফিনিট কখন হয়, যখন এটার সামনে অথবা পরে কোনো টেন্স মার্কার, যেমন এখানে যদি পাস্টের টেন্স মার্কার না থাকে, যদি না থাকে, অথবা কোনো পাস্ট, পাস্টে যদি টেন্স মার্কার না থাকে, বরঞ্চ যদি ধরেন এখানে একটা প্রেজেন্টের বাক্য থাকলো, তাই কিনা, প্রেজেন্ট সেন্টেন্স থাকলো, যেটা তারা বোঝাচ্ছিল যে এটা বর্তমান সময়ে কাজটা করছে, অথবা এখানেও প্রেজেন্টের সময় থাকতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? অথবা এগুলি কোনোটাও যদি না থাকে, শুধুমাত্র উইজ থাকে,
তাহলে নিশ্চিতভাবেই পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। আর যদি এখানে পাস্ট থাকে তখন এটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। বুঝতে পারছেন কিনা? যদি পাস্ট থাকে, এই উইশের ক্ষেত্রে নিয়মটা কখন পাস্ট পারফেক্ট হবে, কখন? যদি এখানে পাস্টের টেন্স মার্কার থাকে। আর যদি কোনো টেন্স মার্কার না থাকে, অথবা প্রেজেন্ট অথবা এই দুটো যদি থাকে, এটা ক্রস দেওয়াটা উচিত হয় নাই, যে এই পাশে যদি প্রেজেন্ট কোনো টাইম থাকে, এটাও তুলে দিচ্ছি, যদি আমাদের প্রেজেন্ট কোনো টাইম থাকে, কথা বুঝতে পারছেন কিনা? প্রেজেন্ট যদি কোনো টাইম থাকে তাহলেও আমার এটা পাস্ট হবে, তখন এটাকে B1 ধরে এটাকে B2 ধরা হয়। আর এখানে পাস্ট থাকা মানে হচ্ছে এটাকে B2 ধরে এটাকে পাস্ট পারফেক্ট ধরা হয়। পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট। তো এখানে দেখেন আই উইশ, দ্যাটটা নেই, দ্যাটটা সাধারণত সাইলেন্ট থাকে। আই ড্যাশ দ্য উইংস অফ আ বার্ড। তার মানে ইস, আমার যদি পাখির ডানা থাকতো। তাহলে দেখেন এদিকে প্রেজেন্টও নাই, প্রেজেন্ট থাকলে তো ভালো ছিল। আমার অন্য কোনো টেন্স মার্কারও নাই, পাস্টেরও নাই। তার মানে স্বাভাবিকভাবে এই উইসটা হচ্ছে V1 আর এখানে হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট এটা না, এই তিনটেই পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে বি ভার্ব আর হ্যাভ ভার্বের পার্থক্য আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি। হ্যাভ ভার্বটা হচ্ছে মালিকানা বুঝাতে, যখন আছে বা ছিল অর্থে, আছে বা ছিল অর্থে তখন হ্যাভ হ্যাড আমরা ব্যবহার করি। কথা বুঝতে পারছেন কিনা? কি মালিকানা অর্থে, এখানে তো পাখির ডানা মালিক থাকা, আমার যদি এখানে পাখির ডানা থাকে তাহলে এই ডানার মালিক তো আমি, এটা। আর বি ভার্বটা হচ্ছে যখন নিজেই ওটা হবে, যেমন আমি যদি ডানা হতাম তাহলে তো হলো না, যে ইস আমি যদি পাখির ডানা হতাম তাহলে তো হলো না। আমি এটা বুঝাতে চাই না, আমি বুঝাতে চাইছি ইস আমার যদি পাখির ডানা থাকতো। তাহলে যদি এরকম বাস্তবে সম্ভব ছিল যে ইস আমি যদি পাখির ডানা হতাম, তাহলে আমরা বি ইউজ করতাম, সেক্ষেত্রে ওয়ার ইউজ করতাম। কারণ কন্ডিশনালে আমাদের আয়ের পরেও আমরা ওয়ার ইউজ করি, হি এর পরেও ওয়ার ইউজ করি। কিন্তু আমার এই ক্ষেত্রে বি ভার্বটা হবে না, কারণ হচ্ছে আমি নিজেই ডানা হতে চাচ্ছি না, আমি বরঞ্চ চাচ্ছি ইস আমার যদি ডানা থাকতো। তাহলে এই যে আছে অথবা থাকতো বা ছিল, এরকম মালিকানা অর্থে কোনো কিছু মালিকানা অর্থে থাকা অর্থে হ্যাভ ব্যবহার করি। তাহলে উত্তর হবে কি? হ্যাড। উত্তর কি হবে? হ্যাড। কারণ পাস্ট হবে, এই কারণে আমাদের কি হবে? হ্যাড হবে। ক্লিয়ার? ওকে, আমরা একদম শেষে চলে আসছি। আপনারা জানেন যে আমার একটা লং কোর্স, লাইফ টাইম একটা কোর্স হচ্ছে, মূলত বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, ইংরেজি শেখার সহজ সমাধান। এই কোর্সটি একদম লং টাইমের একটি কোর্স। এই কোর্সটি একবার যদি আপনি ভর্তি হয়ে যান তাহলে পরবর্তী অনেকগুলো মানে বেশ কয়েকটা বেসে আপনি একটানা ক্লাস করতে পারবেন। আর এই বেসটা মূলত আমরা সাজিয়েছি আমাদের মূল মূল যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার না পর্যন্ত আপনি ইংলিশের সাপোর্ট যাতে করে পান সেটাকে নিশ্চিত করা। তো এই কোর্সটিতে আমি স্লাইড, অসাধারণ সব স্লাইডের মাধ্যমে আপনাদেরকে পড়াবো। একই সাথে আমার ইংলিশ টিউটর বইটিও আমি এই কোর্সটাতে সমাধান করি। সামনে আরো কিছু ফিচার আমরা যুক্ত করার ব্যাপারে ভাবছি, ইনশাআল্লাহ আপনারা শীঘ্রই জানতে পারবেন। সো যে যত আগে ভর্তি হবেন তার জন্য তত সুবিধা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট সাম্প্রতিক ইংলিশ নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।